আসসালামু আলাইকুম everyone, this is your host নূর মারজুক খান। আর আজকের আমাদের লাইভ সেশনটা হচ্ছে মার্ন স্ট্যাক ক্যারিয়ার প্যাথের রিয়াক্ট এস এ ফ্রন্ট এন্ড লাইব্রেরি হিসেবে। সো দিস ইজ আওয়ার লাস্ট টপিক, রিয়াক্ট এস এ ফ্রন্ট এন্ড লাইব্রেরি। সো আমাদের গেস্ট হিসেবে থাকছেন সুমন বারাই ভাইয়া, who is the support instructor of Marn Stack Web Development Career Path of Interactive Cares. So without further delay, we will go to Shumon Barai bhai. So we will get to know about insights about Marn Stack, JavaScript, a lot more than that. So সুমন ভাইয়া কেমন আছেন? আপনার একটা খোঁজ খবর জানতে চাচ্ছি আর কি। এই তো ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, we are doing fine as well. So ভাইয়া, মার্ন স্ট্যাক ক্যারিয়ার পাথে জয়েন করার আগে ভাইয়া অনেক পার্টিসিপেন্ট এন্ড অডিয়েন্সের অনেক কোয়েশ্চেন থাকে। সো আমরা জাস্ট ওয়ান বাই ওয়ান কিছু কোয়েশ্চেন ট্যাকেল করব ইন দ্য বিগিনিং। সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া যে জাভাস্ক্রিপ্টের পপুলার ফ্রেমওয়ার্ক গুলা কোনগুলা? সো এই ব্যাপারে আপনার যতটুকু নলেজ আছে বা ইনসাইটস আছে সেগুলো যদি শেয়ার করেন তাহলে আই গেস অডিয়েন্স এন্ড এভরিওয়ান খুবই বেনিফিশিয়াল হবে। সো উইল লিভ দ্য ফ্লোর টু ইউ। থ্যাঙ্কস ভাই। ওকে, জাভাস্ক্রিপ্ট পপুলার ফ্রেমওয়ার্ক বলতে অনেকগুলোই আছে, যেমন বিশেষ করে যেমন রিঅ্যাক্ট জেএস, যেটা অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্ক না, এটা একটা লাইব্রেরি। এরপরে আছে আপনার ভিউ জেএস আছে, নেক্সট জেএস আছে, তারপরে অ্যাঙ্গুলার জেএস আছে, সলিড আছে, তারপরে নাটস জেএস আছে। মোটামুটি ভালোই পপুলারিটির দিক থেকে অনেক ফ্রেমওয়ার্কই মার্কেটে অ্যাভেলেবেল আছে। জব মার্কেটের দিক থেকে বলতে গেলে ভাইয়া রিঅ্যাক্ট জেএস সবার উপরেই থাকবে। ঠিক আছে। Exactly, bhai. I guess this is true with a lot of the languages that কিছু কিছু ফ্রেমওয়ার্ক or let's say libraries হয়তো বা পপুলার, কিছু কিছু হয়তো বা লেস পপুলার, বাট আই গেস মার্ন স্ট্যাকের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। সো দ্যাটস ওয়াই আই গেস মার্ন স্ট্যাক ক্যারিয়ার পাথ ইজ মোর সাকসেসফুল নাউডেজ। সো জাভাস্ক্রিপ্টে কোন ফ্রেমওয়ার্কগুলো কি কাজে ইউজ করা, দিস ইজ আওয়ার নেক্সট কোয়েশ্চেন। বাট ভাইয়া, অ্যাট দ্য সেম টাইম আমরা আসলে ইন ডিটেল একটু জানতে চাচ্ছি যে ফ্রেমওয়ার্কগুলোর আসলে আপস অ্যান্ড ডাউনস কোনগুলা বেশি কম আছে, বা একটু ইন ডিটেইলে যদি বলতেন ভাই, তাহলে আই গেস অডিয়েন্স আরো বেশি রিলেট করতে পারতো। আচ্ছা, একটা ফ্রেমওয়ার্ক চুজ করার পিছনে বা ফ্রেমওয়ার্কটা কেন ইউজ করবো এটার পিছনে অনেকগুলো রিজন থাকে। যেমন বেসিক্যালি যদি মনে করেন, আমরা এর আগে যখন আমরা মানে ভ্যানিলা জিএস দিয়ে কোড করতাম, এখানে একটা প্রবলেমের কথা আমি ক্রিয়েট করি। সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে যখন কোড করা হয়, এটা এক একজন ডেভেলপার এক এক রকম করে তাদের কোডটা আর কি করে, মানে কোডের প্যাটার্নটা এক এক রকম হয়। এক্ষেত্রে যেমন যেটা হয়, মনে করেন সাপোজ আপনি একটা কোম্পানিতে জব করছেন, সেই কোম্পানিতে আপনি একটা প্রোডাক্টের উপরে নিয়ে কাজ করতেন। আপনি প্রোডাক্টটা ডেভেলপ করলেন, ডেভেলপ করার পরে কিছুদিন পরে দেখা যাচ্ছে আপনি সামহাউ জবটা ছেড়ে দিয়ে চলে গেলেন। সেই প্রোডাক্টটা ওইখানে অন্য একজন ডেভেলপার আসবে, সে এসে আপনার ওই প্রোডাক্টের উপরে কাজ করা শুরু করবে। এখন দেখা যাচ্ছে আপনার কোডিং স্টাইল, তার কোডিং স্টাইল, এই ক্ষেত্রে একটা জগাখিচুড়ি লেগে যায় আর কি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ফ্রেমওয়ার্কের আন্ডারে থাকলে কি হয়, কিছু ধরাবাঁধা কিছু গাইডলাইন থাকে, কোড স্ট্রাকচারে একটা বিষয় থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সবার জন্য একটা ইজি হয়। তারপরেও দেখা যাচ্ছে একটা ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করলে আপনি বিল্ট ইন ভাবে অনেকগুলো কি বলবো, যেমন টুলস এর সাপোর্ট পাচ্ছেন। যেমন মনে করেন প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের ভিতরে যেমন ডাটা ফেস করার, তারপরে আপনার স্টেট ম্যানেজ করার, মানে বিল্ট ইন ভাবে অনেক কিছু সাপোর্ট পাওয়া যায়। হ্যাঁ, এই কারণে আর কি আমরা আসলে প্রোডাক্ট ডেভেলপ করার ক্ষেত্রে আর কি যে কোনো একটা ফ্রেমওয়ার্কের আমরা আর কি বেছে নিয়ে থাকি। এক্স্যাক্টলি ভাই। এন্ড আমরা যদি ভাই ওয়ান বাই ওয়ান একটু অ্যাসেস করার চেষ্টা করি, বিকজ জাভাস্ক্রিপ্টে অ্যাজ উই অল নো দ্যাট জানার কোনো শেষ নেই। সো অ্যাট দ্য সেম টাইম আই গেস আমরা একটু ডিটেল ভাবেও জানতে পারি যে কোন ফ্রেমওয়ার্ক গুলো আসলে কিরকম ডিমান্ড আছে এবং কোনটা দিয়ে কি কাজ করা যায়, এই ব্যাপারে যদি একটু ইন ডিটেল বলতেন ভাই। কোন ফ্রেমওয়ার্ক গুলো দিয়ে, মানে মূলত মনে করেন আমি যদি বিশেষ করে বলি রিয়াক্টের কথা বলি, হ্যাঁ, রিয়াক্টটা মূলত তো আসছে হচ্ছে ইউজার ইন্টারফেসটা তৈরি করার জন্য। ঠিক আছে। মনে করেন রিয়াক্টের মূলত কাজই কি, রিয়াক্টের মূলত কাজ হচ্ছে একটা ওয়েবসাইটের যে ইউজার ইন্টারফেসটা, সেটা আসলে কিভাবে বিল্ড হবে, এইটা নিয়ে হচ্ছে রিয়াক্টের মূল কনসার্ন। ঠিক আছে। এরপরে আপনার যদি মনে করেন যে রিয়াক্ট থেকে মনে করেন আপনি মনে করেন জাম্প করতে যাচ্ছেন নেক্সট, মানে এখানে একটা একটা সিকোয়েন্স মেনটেন করে। মানে এক্ষেত্রে অনেকে করে কি, জাভাস্ক্রিপ্ট ভালো করে না শিখে অনেকে হয়তো বা রিয়াক্টে চলে আসে। ঠিক আছে, রিয়াক্টে ভালো করে না শিখে নেক্সট জেএসে চলে আসে। মানে এক্ষেত্রে নেক্সট জেএস হচ্ছে একটা ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক। ঠিক আছে। এখন এই জন্যই আর কি আমরা আর কি ফ্রেমওয়ার্কের দিকে আর কি বেশি ঝুঁকে থাকি, এই আর কি।
Exactly, ভাই, and I guess this is true with a lot of the learning paths as well, not just coding. সবকিছুর ক্ষেত্রেই হয়তোবা লার্নাররা একটা জিনিস সলিডলি না শিখে নেক্সট স্টেজে চলে যায়, দেন হয়তোবা ঠিকমতো ফাউন্ডেশন স্ট্রং না হওয়ার কারণে অনেক প্রবলেমস ফেস করা লাগে। তো দিস ইজ ট্রু উইথ আ লট অফ দ্য লার্নিং প্যাথস। সো ভাই, রিয়্যাক্ট জিনিসটা কি এবং কিভাবে কাজ করে, এটা যদি ইন ডেপথে যদি আপনার কাছ থেকে শিখতে চাই, লেটস সে টু আ বিগিনার যে নাকি রিয়্যাক্টের ব্যাপারে কিছুই জানে না, তাকে আসলে কিভাবে শুরু করা যায়, আসলে এই জিনিসটা কি, সো কিভাবে এক্সপ্লেইন করবে রিয়্যাক্টকে? আচ্ছা, এই বিষয়টা অবশ্য অলরেডি আমি বলে ফেলেছি। রিয়াক্ট হচ্ছে মূলত হচ্ছে ইউজার ইন্টারফেস তৈরির জন্য যে বিল্ডিং ব্লক গুলো, মনে করেন একটা ইউআইটা কেমন হবে, ঠিক আছে, ওই ইউআইটা বিল্ড করার জন্য হচ্ছে একটা ইউআই টুলস হিসেবে আপনি ধরতে পারেন, ঠিক আছে। এক্ষেত্রে রিয়াক্টের ক্ষেত্রে সব, যেমন আমরা যদি একটু পিছনে কথা বলি, যখন রিয়াক্টের আগে যখন একটা ওয়েবসাইট তৈরি করা হতো বা ওয়েবসাইট বিল্ড করা হতো, তখন কি করা হতো, এইচটিএমএল সিএসএস দিয়ে আমরা দেখা যাচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করতাম। ব্রাউজার সেই এইচটিএমএল সিএসএস গুলোকে কি করে, এটা দিয়ে একটা ডম ট্রি তৈরি করে। হ্যাঁ, পরবর্তীতে আমরা ডেভেলপাররা কি করি, সেটা ফ্রন্ট এন্ড ডেভেলপাররা আমরা কি করে থাকি, জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা দিয়ে এই ডমের বিভিন্ন নোড বা এলিমেন্ট গুলোকে আমরা ইন্টারঅ্যাক্টিভ ভাবে করে থাকি, ইউজারে ক্লিক বা ওভার ইফেক্টের মাধ্যমে, মানে ইউজ ইন্টারফেসটাকে ইয়ে করে থাকি। এখন সেই ক্ষেত্রে রিয়াক্ট যেভাবে কাজ করে, এখানে অন্যান্য ইয়া থেকে রিয়াক্ট একটু ভিন্ন হচ্ছে এরকম, কারণ ডমের যদি বলি যে ডমের ডম পরিবর্তন করা বা ডম আপডেট করা এটা একটু কস্টলি। মানে কেমন, মনে করেন আপনি সামহাউ ডমটা পরিবর্তন করলেন, সেই ডমের পরিবর্তনের ফলে দেখা যাচ্ছে মানে একটা জিনিস পরিবর্তন করতে যে আপনার দেখা যাচ্ছে অনেক টাইম লেগে যেতে পারে। এখানে টাইম বলতে খুব বেশি টাইম না, এখানে অনেকে আবার পারফরমেন্স নিয়ে চিন্তা করে যে ভাই পারফরমেন্স অবসেশনে ভোগে, এরকম না। মানে বিষয় হচ্ছে আপনার ডম ম্যানিপুলেট করাটা আমাদের ডেভেলপারদের জন্য একটা খুবই একটা পেইনফুল বা একটা ঝামেলাপূর্ণ একটা কাজ। সেই ক্ষেত্রে রিয়াক্ট এখানে যেভাবে কাজ করে, রিয়াক্ট যে কাজটা করেছে সেটা হচ্ছে রিয়াক্ট এই যে রিয়েল যে অরিজিনাল যে ডম যেটা এইচটিএমএল সিএসএস দিয়ে বিল্ড হয়, এই ডমটাকে সে পুরোপুরি ক্লোন করে আরেকটা ডম, যেটাকে আমরা বলে থাকি রিয়াক্টের ভাষায় ভার্চুয়াল ডম, এটা তৈরি করে দেয়। ঠিক আছে, এখন রিয়াক্ট ডেভেলপার হিসেবে রিয়াক্ট আমাদের করে কি, এই ভার্চুয়াল ডমটা দেয়। ঠিক আছে, ভার্চুয়াল ডমটা দিয়ে বলে যে তুমি ডেভেলপার, তুমি রিয়েল ডমে কাজ না করে এই ভার্চুয়াল ডমে ইচ্ছা মতো তুমি তোমার পরিবর্তন বা কাটাছেঁড়া যাই তুমি করতে চাও এইগুলো তুমি করো আর কি। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে সুবিধাটা কি হয়, আমরা ভার্চুয়াল ডমে পরিবর্তন করি এটা ঠিক, কিন্তু অরিজিনালি আমরা যে চেঞ্জ গুলো করলাম, ঠিক আছে, আমরা যে ডমের যে এলিমেন্ট গুলো, যে অর্থাৎ ভার্চুয়াল ডমের যেটা এলিমেন্ট গুলো আমরা পরিবর্তন করলাম, এইটা অরিজিনালি রিয়াক্ট এখানে দেখে যে আমি কি কি পরিবর্তন করেছি, এবং সেই পরিবর্তনগুলো রিয়াক্ট নিজে থেকে, মানে আমরা ওই যে একটা আমি একটু আগে যে কথাটা বললাম যে ভাই রিয়েল ডমে কাজ করাটা একটু পেইনফুল, ঠিক আছে, এই পেইনটা আমাদের কাছ থেকে রিয়াক্ট লাইব্রেরিটা নিয়ে নিয়েছে। সে নিয়ে বললো যে ড্রাফট করার মতো, মানে পরীক্ষায় আপনি এক্সাম দেওয়ার আগে একটা এক্সট্রা একটা খাতা দিল, বললো যে তোমার এক্সাম দেওয়ার আগে তুমি এখানে আর কি খাতায় পরীক্ষা দাও, এরকম আর কি। রিয়েল ডমটা আমাকে দিয়ে বলে যে তুমি তোমার এই ডমে তোমার যা ইচ্ছা তুমি পরিবর্তন করো। তারপরে রিয়াক্ট কি করে, আমার পরিবর্তন অর্থাৎ আমি যে পরিবর্তনগুলো করেছি সেই পরিবর্তনগুলো পারফরমেন্ট ওয়েতে সে হচ্ছে রিয়েল ডমে আর কি পুশ করে দেয় বা রিয়েল ডমে আপডেট করে দেয়। মানে এখানে আরেকটা যে বিষয় বলে রাখা, আমরা রিয়েল ডমের পরিবর্তনের কথা বলি আর যাই বলি না কেন, বিহাইন্ড দ্য সিন কিন্তু এটা অরিজিনাল ডমেও কিন্তু পরিবর্তন করে, কিন্তু সেই পরিবর্তনটা আমরা করি না, রিয়াক্ট লাইব্রেরিটা কাজ করে। আর এই একটা ওয়ে হচ্ছে ভার্চুয়াল ডমে কাজ করে। তারপরে এখানে রিয়াক্টের ক্ষেত্রে অনেকগুলো কনসেপ্ট আছে, যেমন অন ওয়ে ডাটা ফ্লো, তারপরে রিউজেবল কম্পোনেন্ট, এক্সট্রা অনেকগুলো, যেগুলো কাজ করতে গেলে একজন ডেভেলপার আস্তে আস্তে এই জিনিসগুলো এক্সপ্লোর করবে। Awesome, bhai. That was a really insightful discussion. But bhai, I guess JavaScript now, I guess কিছু layers and confusions, doubts অনেকেরই থাকতে পারে। Because at the end of the day, JavaScript যেমনটা আমরা জানি যে একটা ল্যাঙ্গুয়েজ কখনো শেখার শেষ নেই। সো এট দ্য সেম টাইম JavaScript নিয়ে আমাদের লার্নারের প্রায় কোশ্চেন আসে যে JavaScript কোন ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করা যাবে কি না করা যাবে। অ্যাজ উই নো, কোডিং কমিউনিটি খুবই গিকি থাকে এইগুলা ব্যাপারে।
সো ওদের জাস্ট একটা ইন্টারেস্ট মানে টিউন আপ করার জন্য যদি বলতেন না যে জাভাস্ক্রিপ্টের কোন ফ্রেমওয়ার্ক গুলো আসলে অ্যাপ্লিকেশন কি এবং কোন কোন ইন্ডাস্ট্রিতে পার্টিকুলারলি কিভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে এবং এটা ফিউচার কি কিরকম হতে যাচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক গুলো লাইব্রেরি গুলোর, সো এই ব্যাপারে যদি একটু ডিটেইলে বলতেন ভাই, সো দেন উই ক্যান মুভ অন টু দ্য নেক্সট পার্ট। ওকে, যেটা তো বললাম যেমন ব্যাকএন্ড এর ক্ষেত্রে মানে জাভাস্ক্রিপ্টের এখন স্কোপটা অনেকটা পরিধি অনেকটা বেড়ে মানে বলতে কি এখন স্কোপটা মানে দুনিয়াটা ওপেন হয়ে গিয়েছে। কারণ নোড জেএসটা যখন চলে আসলো, কারণ আগে একটা সময় কি হতো জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা শুধুমাত্র ব্রাউজারে ইন্টারাকশনের জন্য ইউজ করা হতো। মানে অনেক ডেভেলপার যারা অ্যাকচুয়ালি অন্যান্য ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে যেমন পিএসপি বলেন বা অন্য ডেভেলপাররা, অনেকে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটাকে অনেকটা তুচ্ছ তাচ্ছিল্য ভাবে চিন্তা করতো যে এটা শুধুমাত্র ব্রাউজারে কাজ করা যায়, ঠিক আছে। কিন্তু যখন নোড জেএসটা তৈরি হলো, রায়ান্ডাল যে যখন এটা তৈরি করলো, তখন দেখা যাচ্ছে জাভাস্ক্রিপ্টের দুনিয়াটা ওপেন হয়ে গিয়েছে। এখন কি হয় জাভাস্ক্রিপ্টকে শুধু ব্রাউজারে অর্থাৎ ফ্রন্ট এন্ডে না, এখন আপনারা চাইলে এখন জাভাস্ক্রিপ্টকে চাইলে বলতে কি এখন পপুলারিটির দিক থেকে জাভাস্ক্রিপ্ট আমরা ব্যাক এন্ডে ইউজ করে থাকি, ঠিক আছে। যেমন নোড জেএস দিয়ে আমরা সার্ভার তৈরি করে থাকি। মূলত এখন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুই জায়গায় সমানভাবেই আর কি দাপিয়ে বেড়াচ্ছে আর কি বলা যায় জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। Exactly, and I guess JavaScript demand যেরকম বাড়ছে, with that many popular libraries and flavors will get more popularity, so that আমরা এই এন্ডে I guess সবাই এগ্রি করতে পারি। সো রিয়াক্টের ক্ষেত্রে ভাই আমাদের একটা কোশ্চেন ছিল যে রিয়াক্ট কেন শেখা উচিত, এন্ড আমাদের অনেক লার্নারেরই ডাউট থাকে যে রিয়াক্ট কি আসলে শিখবো। সো ওই এন্ড থেকে অ্যান্ড বিগিনারদের ক্ষেত্রে অ্যান্ড এক্সপিরিয়েন্স লার্নারদের ক্ষেত্রে যাদের ডিফারেন্ট ফর্মস অফ এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য আসলে কি অ্যান্সার হবে যে রিয়াক্ট কেন শেখা উচিত? সো ফ্রম ইউর এক্সপিরিয়েন্স আপনি কি বলবেন ভাই? আচ্ছা, একজন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হিসেবে যদি আমি বলি রিয়াক্ট কেন শেখা উচিত, এক নাম্বার কাজ হচ্ছে রিয়াক্ট যদি একজন ডেভেলপার জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা পারে তার জন্য রিয়াক্টটা আমি বলবো অনেকটা ইজি, ঠিক আছে। রিয়াক্টে কাজ করাটা মানে আপনি এরকম ফিল করবেন না, মানে যেটা আমার কাছে পার্সোনালি মনে হয়, আমি রিয়াক্টে যখন কাজ করি আমার কাছে মনে হয় না যে আমি অন্য কিছুতে কাজ করছি, আমার কাছে মনে হয় আমি জাভাস্ক্রিপ্টেই কাজ করছি। মানে জাভা রিয়াক্টের ভিতরে অ্যাকচুয়ালি কি জাভাস্ক্রিপ্ট ছাড়া তো আমি কিছুই দেখি না, ঠিক আছে। রিয়াক্টের ভিতরে যাই করি সবই তো জাভাস্ক্রিপ্ট, আপনি একটা কম্পোনেন্ট তৈরি করতেছেন সেটাও জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখতেছেন, সবকিছুই জাভাস্ক্রিপ্ট। এটা একটা কারণ হতে পারে রিয়াক্ট কেন শেখা উচিত। তারপরে আরেকটা কারণ হতে পারে যেমন অন্যান্য ফ্রেমওয়ার্ক গুলোতে যেমন ডাটা ফ্লোর যে বিষয়টা, রিয়াক্টে একটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে শুধু রিয়াক্টে না, এটা অন্যান্য ইসেও আছে। যেমন কম্পোনেন্ট বা রিইউজেবল কম্পোনেন্ট, মনে করেন আমি একটা হেডার তৈরি করলাম বা একটা ন্যাপবার তৈরি করলাম, এখন এই ন্যাপবারটা কি হয়, ন্যাপবারটা যে শুধুমাত্র আমার ওয়েবসাইটের হোম পেজে ইউজ হবে এমন না তো। মনে করেন একটা ন্যাপবার একটা ফুটার এগুলোতে শুধুমাত্র আমার হোম পেজে ইউজ হয় এরকম না, এটা তো আমার অ্যাবাউট পেজে হতে পারে, সার্ভিস পেজে হতে পারে। মানে সহজ কথায় যদি আমি বলি একটা কম্পোনেন্টকে বারবার ইউজ করার যে যে সুবিধাটা, এটা আমাদেরকে রিয়াক্ট দিয়ে থাকে। এখন এটাকে আমরা সেই ভাষায় বলি হচ্ছে কম্পোনেন্টের, মানে এটাকে বলি রিউজেবল ক্ষেত্রে বলি এক একটা কম্পোনেন্ট। এখন প্রত্যেকটা কম্পোনেন্ট এরকম অনেক মানে অনেক কম্পোনেন্ট হতে পারে। এখন এক একটা কম্পোনেন্টের ভিতরে যে সুবিধা থাকে প্রত্যেকটা কম্পোনেন্টের আবার নিজস্ব মেমোরি বলে একটা জিনিস থাকে, অর্থাৎ যেখানে ওই ডাটা গুলো সেভ করা যায়, ঠিক আছে, যেটা আসলে আমরা রিয়াক্টের ভাষায় বলি স্টেট আর কি, ঠিক আছে। প্রত্যেকটা কম্পোনেন্টে এক একটা করে স্টেট থাকে। এরপরে কম্পোনেন্টের ক্ষেত্রে আমার কি ডাটা ফ্লোর যে বিষয়টা, অন্যান্য যে বিষয় থাকে ডাটা ফ্লো, এক্ষেত্রে হচ্ছে ওয়ান ওয়ে ডাটা ফ্লো, যেটা আসলে প্রেডিক্টেবল, যে আমি জানি যে আমাদের রিয়াক্টের ডাটা ফ্লোটা অর্থাৎ একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে যখন ডাটাটা পাস হবে সেটা ওয়ান ওয়ে হবে, অর্থাৎ টপ টু বটম বটম আর কি, অর্থাৎ প্যারেন্ট থেকে চাইল্ডে যাবে। মানে এখানে চাইল্ড থেকে প্যারেন্টে না, মানে এটা চাইলে করা যায় চাইল্ড থেকে প্যারেন্টে, কিন্তু এখানে ফ্লোটা হচ্ছে ওয়ান ওয়ে, যে ক্ষেত্রে আমাদের কি হয় আমরা আমাদের একটা সুবিধা থাকে যে বা একটা চিন্তা থাকে যে ডাটা ফ্লোটা আর কি ওয়ান ওয়ে, সেক্ষেত্রে একটা সুবিধা যে এটা ওয়ান ওয়ে ডাটা ফ্লো, এই কারণেও হতে পারে যে আপনার কমপ্লেক্সিটির দিক থেকে যদি চিন্তা করে ওয়ান ওয়ে ডাটা ফ্লো সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। এরপরে রিয়াক্ট ইউজ করার আরেকটা যেটা আমার কাছে মনে হয় সেক্ষেত্রে জেএসএক্স যে সিনট্যাক্সটা অর্থাৎ জাভাস্ক্রিপ্ট এক্সএমএল যেটা, আহ, কারণ এই জেএসএক্সটা অনেকটা এইচটিএমএল এর মতো, ঠিক আছে, যার কারণে মানে এইচটিএমএল লেখা আর জেএসএক্স লেখা অনেকটা সিমিলার কিন্তু বাস্তবে এক না। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি মনে হচ্ছে যে আপনি জাভাস্ক্রিপ্ট কোড মানে জাভাস্ক্রিপ্টের কোডের ভিতরে এইচটিএমএল লিখতেছেন এরকম একটা ফিল পাবেন, কারণ এখানে জেএসএক্স ইউজ করা যায়। এরপরে আপনার
এক্ষেত্রে একটা একটা ফ্রেমওয়ার্ক ইউজ করেন বা যাই ইউজ করেন না কেন, এক্ষেত্রে বা ব্যবহার করার বড় সুবিধা সেটা হচ্ছে কমিউনিটি সাইজ। ঠিক আছে, আপনি একটা প্রবলেমে পড়লেন, সেই প্রবলেমটা সলভ করার জন্য কমিউনিটি সাইজটা অনেক বড়। মানে আপনি কোথাও একটা প্রবলেম পড়লেন, আপনি এটার হেল্পটা পাবেন, কমিউনিটি সাইজটা বেশি থাকে। এছাড়া রিয়েক্টে আমাদের প্রচুর পরিমাণে ওপেন সোর্স লাইব্রেরি আছে। ঠিক আছে, অর্থাৎ অনেক কিছু নিজে থেকে করা লাগে না, যেগুলো অলরেডি তৈরি করা আছে মার্কেটে, সেগুলো ওপেন সোর্স, আপনি নিয়ে ইউজ করতে পারেন। মানে লাইব্রেরিটা অনেক, সেই ক্ষেত্রে একটা কারণ হতে পারে। আর সব থেকে বড় কারণ যেটা আমি যেটা মনে করি ভাই, যে ফ্রেমওয়ার্কে শিখি না কেন, আমার কাছে ওই ফ্রেমওয়ার্কে জবের অপরচুনিটিটা কেমন। ঠিক আছে, জব অপরচুনিটিটা যেটাই বেশি, সেটা তো আমি চাইবো। কারণ আমি এমন একটা টেকনোলজি শিখলাম যার জব মার্কেটে অ্যাভেলেবেল নাই, তাহলে এটা শিখে আমি করবোটা কি? ঠিক আছে, কারণ দিন শেষে তো আমরা সবাই চাই আহ একটা অন্তত একটা জব তো হোক, তারপরে দেখা যাচ্ছে অন্য কিছু এক্সপ্লোর করব। এরপরে আর রিয়াক্ট শেখার আরেকটা যেটা কারণ হতে পারে, সেটা হচ্ছে কেউ যদি, কারো যদি এরকম টেন্ডেন্সি থাকে যে আমি ইন ফিউচারে মোবাইল অ্যাপ ডেভেলপ করতে যাচ্ছি বা মোবাইল অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে কি হতে পারে, রিয়াক্টের ক্ষেত্রে কিন্তু রিয়াক্ট নেটিভ বলে একটা জিনিস আছে, যেটা দিয়ে আপনি মোবাইল অ্যাপ্লিকেশনটাও ডেভেলপ করতে পারেন। এই কয়েকটা কারণ আছে, এছাড়া তো আরো প্রচুর কারণ থাকেই আর কি। ঠিক আছে। এক্স্যাক্টলি ভাই, অসাম। আর ভাই আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমি ধরেন জাভাস্ক্রিপ্ট শিখতে চাই, সো এট দ্য এন্ড অফ দ্য ডে আমার লার্নিং প্যাথটা কিরকম হবে? ধরেন জাভাস্ক্রিপ্ট টু রিয়্যাক্ট এবং এই ফিউচার জার্নিটা কিরকম হবে, এটা যদি একটু স্টেপ বাই স্টেপ বলতেন তাহলে আই গেস লার্নার রিলেট করতে পারবে। শেখার ক্ষেত্রে আমি রিকমেন্ড করব যে প্রথম স্টেপ হচ্ছে, আপনি যদি রিয়াক্টে আসতে চান, প্রথমত ভাই আপনার এইচটিএমএল শিখতেই হবে। যেটা না শিখলে একজন একজন ওয়েব ডেভেলপার হিসেবে অন্তত ইয়া হবে না। আপনার এইচটিএমএল শিখতে হবে। তারপরে আপনার জাভা, এইচটিএমএল এর পরে আপনি মুভ করবেন হচ্ছে সিএসএস এ। এরপরে এইচটিএমএল সিএসএস টা শেখার পরে আপনি যদি মনে করেন যে না আমি এখন জাভাস্ক্রিপ্টে মুভ করব, করতে পারেন। অথবা এইচটিএমএল সিএসএস এর পরে আপনি যে কোনো একটা পপুলার সিএসএস ফ্রেমওয়ার্কটা একটু শিখতে হবে। কারণ বাস্তবে একটা অ্যাপ্লিকেশন যখন ডেভেলপ করি আমরা, আসলে র সিএসএস দিয়ে খুব বেশি কাজ করা হয় না। আমরা ওই একটাই কথা বললাম, যে কোনো একটা ফ্রেমওয়ার্কের দ্বারস্থ আমরা হয়ে থাকি। সেক্ষেত্রে সাজেশন হচ্ছে, আমি একটু আবার রিপিট করে দিই, প্রথমত এইচটিএমএল, তারপরে সিএসএস। এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন। এরপরে আপনি চাইলে জাভাস্ক্রিপ্টে মুভ করতে পারেন, তবে যদি চান যে এর আগে আমি একটা সিএসএস ফ্রেমওয়ার্ক শিখে আসবো, বেটার। এরপরে আপনি জাভাস্ক্রিপ্টে মোটামুটি ভালোই ভাবে মোটামুটি নলেজটা নিতে হবে, কিন্তু এরকম যেন না হয় যে ভাই আহ জাভাস্ক্রিপ্টে অল্প একটু শিখলাম, আমি রিয়েক্টে মুভ করলাম, তারপর রিয়েক্টে যদি কোথাও বেঁধে যায় তারপরে আমি আবার জাভাস্ক্রিপ্ট, মানে এরকম ব্যাকে যেন না আসা লাগে। ঠিক আছে, মানে আমার কাছে যেটা মনে হয়, আহ, যতটুকু মার্কে শিখলে যদি হয়, মানে জাভাস্ক্রিপ্ট মানে রিয়েক্টের জন্য, ততটুকু ন্যূনতম জাভাস্ক্রিপ্ট নলেজ নিয়ে আপনি হচ্ছে রিয়েক্টে মুভ করবেন। দেন তারপরে ইন ফিউচারে আপনি রিয়াক্ট তো শিখলেন, রিয়াক্ট শেখার পরেও কিন্তু মার্কেটে দেখা যাচ্ছে রিয়াক্টেরও যে শুধু আমি যে শুধু ভালো ভালো বলে যাচ্ছি এমন না, রিয়াক্টেরও অনেক প্রবলেম আছে। এখন সেই প্রবলেম গুলো, এটা প্রত্যেকটা জিনিসেরই কিছু প্রবলেম থাকে, সুবিধা অসুবিধা সবকিছুই থাকে। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে রিয়াক্টটা শেখা কমপ্লিট, দেন আপনি গো ফরওয়ার্ড টু নেক্সট জেএস ফ্রেমওয়ার্ক। আমি চোখ বন্ধ করে বলবো যে আপাতত আপনি নেক্সট জেএস এ মুভ করেন। আর একটা জিনিস, আপনি যদি রিয়াক্ট ভালো করে পারেন, নেক্সট জেএস আপনার কাছে খুব বেশি একটা কঠিন মনে হবে না, বা শিখতেও খুব বেশি সময় লাগবে না। ওখানে জাস্ট কয়েকটা স্ট্রাকচার, রুলস, এইগুলোই। অসম ভাই, আই গেস রিয়াক্ট নিয়ে যাদের আমাদের লার্নারদের অনেক ডাউট ছিল, সো এই ডাউট গুলো ক্লিয়ার হয়ে গেছে। সো নেক্সট কোয়েশ্চেন ইজ ভাইয়া, আমাদের কিভাবে রিয়্যাক্ট দিয়ে পারফরমেন্স অপটিমাইজ করা যায় এই ব্যাপারে উই নিড আ ডিটেইল ডিসকাশন, বিকজ পারফরমেন্স অপটিমাইজেশন উই নো দ্যাট ইজ আ ভেরি ক্রুশাল পার্ট ফর ওয়েব ডেভেলপমেন্ট। কি বলবেন ইন টার্মস অফ রিয়্যাক্ট? প্রথমত যদি একদম বিগিনার হয়ে থাকে, এটা আমার মনে হয় না যে আপনি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছেন, ইনিশিয়ালি বিগিনার হিসেবে আপনার পারফরমেন্স নিয়ে মাথা না ঘামানোটাই বেটার। ঠিক আছে, কারণ আপনি ইনিশিয়ালি লার্নিং স্টেজে আছেন। কারণ এক্ষেত্রে আপনার আমি কোড করতেছি, এটা আমার পারফরমেন্স লিক করতেছে কিনা, এই চিন্তা করতে করতে গেলেই তো আপনি শিখতে পারবেন না। ঠিক আছে, পারফরমেন্সের দিক থেকে তারপরে মানে প্রথম কথা হচ্ছে, আমি যখন রিয়েক্ট শেখা শুরু করব, আমার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যে এখানে পারফরমেন্স যে অপটিমাইজ করা যায়, এরকম একটা জিনিস আছে, এটা মাথা থেকে ঝেড়ে ফেলে আমি রিয়েক্ট মোটামুটি শেখা শুরু করব। এর পরবর্তীতে যখন দেখা যাচ্ছে যে আমি একটা ভালো একটা পর্যায়ে চলে গেছি, তারপরে আপনি পারফরমেন্সের দিকে আসবেন। যেমন এই ক্ষেত্রে পারফরমেন্সের জন্য আপনি রিয়েক্টে
রিয়াক্ট মেমো আছে, যে আর কি রিয়াক্টের হুক আছে, বিভিন্ন ধরনের হায়ার অর্ডার কম্পোনেন্ট আছে, তারপরে ইমেজের জন্য অর্থাৎ লেজি লোড ইমেজ করা যায়, এরকম অনেক পারফরমেন্স টেকনিক আর কি রিয়াক্টের ভিতরে আছে আর কি। হ্যাঁ, এখন তো বর্তমানে রিয়াক্টের নতুন ভার্সন চলে আসছে, সেখানে আরো নতুন নতুন ফিচার আছে, সার্ভার কম্পোনেন্ট, ক্লায়েন্ট কম্পোনেন্ট, অনেক জিনিসপত্র আছে। Exactly, bhaiya. And bhaiya, React-এর ব্যাপারে we get a common question about React. That is the context API. So context API আসলে কিভাবে অ্যাপ্লিকেশন ডেভেলপ করাটা সহজ করে তোলে? সো এই ব্যাপারে আসলে লার্নারদের অনেক সময় কোশ্চেন থাকে। সো এই ব্যাপারে আপনার এক্সপেরিয়েন্স থেকে যদি অ্যানসার দেন ভাইয়া। কনটেক্সট এপিআইটা মূলত হচ্ছে ওই যে মাঝে আমি একটা টার্ম উচ্চারণ করেছিলাম, সেটা হচ্ছে রিয়াক্টের নিজস্ব মেমোরি থাকে প্রত্যেকটা, মানে রিয়াক্টের না, রিয়াক্ট কম্পোনেন্টের আর কি। এইটার একটা লিমিটেশনটা হচ্ছে, মনে করেন আমি একটা কম্পোনেন্টের ভিতরে কিছু স্টেট, অর্থাৎ কিছু ডাটা আমি স্টোর করলাম, এই ডাটাটা যখন আমি আরেকটা কম্পোনেন্টে ইউজ করতে যাব, সেটা অবশ্যই তার প্রপস এর মাধ্যমে যেতে হবে। প্রপস এর মাধ্যমে মিন্স মানে সেটা তার অবশ্যই প্যারেন্ট চাইল্ডের সম্পর্ক হতে হবে, এবং সেটা প্রপস এর মাধ্যমে যেতে হবে। এখন যদি সমস্যাটা কি এমন হয় যে আপনার ওটা মানে কি বলবো, মানে সিবলিংস হিসেবে আছে, অর্থাৎ দুইটা কম্পোনেন্ট মানে ভাই বোন আকারে পাশাপাশি বসে আছে, প্যারেন্ট চাইল্ড না, বা দেখা যাচ্ছে আপনি যে ট্রিতে বসে আছেন আরেকটা কম্পোনেন্ট সেটা অন্য একটা রিয়াক্ট ট্রিতে বসে আছে। এখন সেক্ষেত্রে কি হয়, ডাটা পাস করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের যে টেকনিকটা হয় সেটা আমরা কি করি, যে স্টেটটা আমরা নিজস্ব অর্থাৎ রিয়াক্টের স্টেটটা যে কম্পোনেন্টের ভিতরে ছিল সেই স্টেটটাকে আমরা তুলে আপ লেভেলে উঠাই নিয়ে যাই, ঠিক আছে। এইটা একটা টেকনিক দিয়ে করি, কিন্তু এই ক্ষেত্রে আপনি যদি কম্পোনেন্টের মানে ডিজাইনটা যদি ভালোভাবে করতে পারেন, এটা দিয়ে করা পসিবল, এটা দিয়ে মানে ভালোভাবে যদি আপনি করতে পারেন বেশ বড় লেভেলের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। কিন্তু এইটা অনেক সময় দেখা যাচ্ছে একটা ঝামেলাপূর্ণ কাজ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করি, এই স্টেটটা অর্থাৎ যেটা মেমোরির কথা বললাম, যে মেমোরিটা বা রিয়েক্ট স্টেটটা বা কম্পোনেন্টের স্টেট, এই স্টেটটাকে আমরা সরাসরি কম্পোনেন্টের ভিতরে রাখি না। এটা না রেখে একটা গ্লোবালি জায়গায়, অর্থাৎ আমার যে ডম, যে কি বলবো, যে রিয়েক্ট ট্রি, এই ট্রির ভিতরে না রেখে আমরা আলাদা একটা জায়গায় এটাকে স্টোর করি, ঠিক আছে। দেন ওইটাকে কি করি, ওইটা আর কি কনটেক্সট এপিআই একটা ওদের একটা হুক, সেই হুকের মাধ্যমে সব কম্পোনেন্টের যাতে প্রোভাইড করে ফেলি। মানে সহজ কথা বলতে গেলে আমি যদি মজা করে বা উদাহরণের সাপেক্ষে বলি, সেটা হচ্ছে আমার ঘরের ভিতরে না রেখে মানে সেটাকে আমরা কি করি, মনে করেন যেমন নেটওয়ার্কিং এর কথাই যদি বলি, মনে করেন একটা টাওয়ার সেট আপ করলাম, সেই টাওয়ারের মাধ্যমে এটা ডিস্ট্রিবিউট করতেছে, মানে সবাই পাচ্ছে আর কি, ঠিক আছে। এরকম আর কি, মানে কম্পোনেন্টের চাইল্ড গুলো সব ডাটা গুলো পেয়ে যাচ্ছে এরকম। এই ক্ষেত্রে ওই ইউজ কনটেক্সটের মাধ্যমে এটা প্রোভাইড করা হয়। Awesome. I guess সহজ এক্সাম্পল দিলে লার্নার আরো বেশি বেটার বুঝতে পারে। সো অ্যাজ এ সাপোর্ট ইনস্ট্রাক্টর উই ক্যান গেট দিস নলেজ ফ্রম ইউ। সো ভাইয়া, নেক্সট কোশ্চেন হচ্ছে ভাইয়া হুকের ব্যাপারে, যেহেতু হুকের ব্যাপারে ডিসকাশন চলেই আসছে, আপনার ফেভারিট হুক কোনটা এবং রিয়াক্টের হুকটা আসলে কিভাবে কাজ করে, এন্ড পপুলার কিছু হুকের যদি নাম বলতেন এই ব্যাপারে আপনার একটা অ্যান্সার এক্সপেক্ট করছি ভাইয়া। আচ্ছা, এখানে পছন্দ অপছন্দের কোনো বিষয় না, এটা হচ্ছে আমার ফেভারিট বলে কোনো হুক এরকম হতে পারে না। সেটা হচ্ছে হুক হচ্ছে আমার কাজের প্রয়োজনে, যেমন কিছু কিছু হুক আছে, যেমন যেমন এই যেটা বললাম যে ইউজ কনটেক্সট, সেটার কাজ একরকম। তারপরে ইউজ স্টেট, যেটাকে আমি কম্পোনেন্টের মেমোরি বলতেছি স্টেট, সেটা আর কি এই ইউজ স্টেট হুকের মাধ্যমে করা হয়। আচ্ছা, এখানে বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি, আগে একটা সময় রিয়াক্টের যে কম্পোনেন্ট গুলো আমরা তৈরি করতাম, এই কম্পোনেন্ট গুলো দুইটা উপায়ে তৈরি করা হতো, ঠিক আছে। একটা হচ্ছে ক্লাস কম্পোনেন্ট, আর একটা হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট। মানে এটা আগের কথা বলছি, তখন আর কি রিয়াক্টের ভেতরে আপনার এই যে ফাংশনাল কম্পোনেন্ট গুলো, এটার ভিতরে আসলে কোনো স্টেট ছিল না, কিন্তু পরবর্তীতে এটা আর কি হুকের মাধ্যমে এটা আর কি ইমপ্লিমেন্ট করছে যে এই স্টেটের বিষয়টা। আগে স্টেটটা ছিল শুধুমাত্র ক্লাস কম্পোনেন্টের ভিতরে। এরপরে দেখা যাচ্ছে ইউজ রিডিউসার হুক আছে, তারপরে ইউজ মেমো হুক আছে, মানে অনেক ধরনের হুক আছে, ঠিক আছে। এখানে ওই রকম হয় না যে এটা আমার কোনটা পার্সোনাল হোক, ঠিক আছে, বা কোনটা পছন্দের, ঠিক আছে। মানে কাজের প্রয়োজনে যখন যেটা প্রয়োজন হয় আর কি। এক্স্যাক্টলি ভ্যান, আই গেস ডেভেলপারের ক্ষেত্রে ভার্সিলিটি খুব ইম্পর্টেন্ট। সবগুলো হুকের ব্যাপারে যত ব্যাপারে ইউজফুল যেগুলো হুক আছে সেগুলো জানাও খুবই ইম্পর্টেন্ট। সো ভাই নেক্সট কোয়েশ্চেন, ইফ ইউ মুভ এখানে অন টু আরেকটা জিনিস কন্ডিশনাল। একটু অ্যাড করি। আচ্ছা, একটা জি জিনিস ভাই। অ্যাড করি, সেটা হচ্ছে রিয়াক্টে কিন্তু আমি আমার নিজস্ব যে কাস্টম হুকও এখন কিন্তু তৈরি করা পসিবল। মানে যে এই যে হুকের কথা বললেন কোনটা পছন্দ অপছন্দ,
দেখা যাচ্ছে আমি ডাটা ফেস করার জন্য আমি নিজের মতো করে কিন্তু একটা কাস্টম হুকও বানাই নিয়ে আমি ইউজ করতে পারি, যে হুকটা রিয়াক্টের নেই কিন্তু আমি তৈরি করেছি। ঠিক আছে, কাস্টম হুক বানানোর ফ্যাসিলিটিস রিয়াক্টের ভিতরে তৈরি হচ্ছে। অসম ভাইয়া। সো ভাই আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে কন্ডিশনাল রেন্ডারিং। সো এটা আসলে কিভাবে কাজ করে রিয়াক্টে? সো এটার ব্যাপারে যদি ইন ডিটেইল বলতেন ভাই। সোজা কথা, কন্ডিশন মানে কি? শর্ত। শর্ত কন্ডিশনাল রেন্ডারিং মানে রেন্ডার হওয়া মানে কি? রেন্ডার হওয়া বলতে বোঝায় হচ্ছে একটা কম্পোনেন্ট। কম্পোনেন্ট কি? কম্পোনেন্ট একটা ফাংশন। যদি আমি ক্লাসের কথা বাদ দিই, কম্পোনেন্ট একটা ফাংশন। আর রেন্ডার হওয়াকে বোঝায় হচ্ছে ওই কম্পোনেন্টটা কল হওয়া। সহজ হিসাবে যদি বলি, কল হওয়াই হচ্ছে রেন্ডার হওয়া। এখন এখন একটা ফাংশনের ভিতরে যখন আমি আহ, ওইটাকে রেন্ডার করব বা ওই ফাংশনটা যখন কল হবে, তখন যে জিনিসটা হয়, কোন কোন এলিমেন্ট গুলো আমার রান হবে বা কোনটা এক্সিকিউট হবে বা কোন জেএসএক্স টুকু আমার আউটপুটে আসবে কি আসবে না, এটা আমরা ইফ এলস দিয়েও করতে পারি, তারপর টার্নারি অপারেটর দিয়েও করতে পারি। এইটাই হচ্ছে কন্ডিশনাল মানে রেন্ডারিং। মানে বিষয়টা হচ্ছে, মনে করেন কোনো একটা জিনিস, আমি কি বললাম যে আপনার এজ যদি হয় দেখাচ্ছে, মানে মনে করেন আপনার এজ যদি হয় 20 বছরের উপরে, তাহলে আমি আপনার জন্য এই জেএসএক্স টা রিটার্ন করব। আপনার এজ যদি 20 বছরের কম হয়, তাহলে আমি আপনার জন্য অন্য একটা জেএসএক্স রিটার্ন করব, মানে অন্য একটা কম্পোনেন্ট। এই যে মানে কোনটা করব কি কোনটা করব না, এটাই হচ্ছে কন্ডিশন। ঠিক আছে, এটাকেই আমরা বলি কন্ডিশনাল জেন্ডার। Awesome ভাই, আই গেস কন্ডিশনাল রেন্ডারিং নিয়ে যাদের কোশ্চেন ছিল ক্লিয়ার হয়ে গেছে। সো নেক্সট সেকশন ভাই, আমরা তো ইতোমধ্যে অনেকগুলা রিয়াক্টের অনেক টপিক নিয়ে ডিসকাশন করলাম ভাই। সো অ্যাজ এ সাপোর্ট ইনস্ট্রাক্টর আপনি আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে স্টুডেন্টদেরকে শেখানোর। সো ইন ইউর এক্সপিরিয়েন্স ভাই, আপনার আসলে কোন টপিকটা শেখানোর ক্ষেত্রে আপনার মনে হয়েছে যে লার্নাররা একটু ডিফিকাল্টি ফেস করে বা ওনাদেরকে একটু এক্সট্রা সাপোর্ট দেওয়া লাগে? সো এই এন্ড থেকে যদি একটু বলতে যে ডিফিকাল্ট টপিকগুলো কোনটা, এবং আপনার কোনো যদি ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স থাকে লার্নারদের শেখানোর ব্যাপারে, সেটা একটু শেয়ার করতে পারেন ভাই। এক্ষেত্রে ডিফিকাল্টি টপিকস বা লার্নাররা যেটা ফেস করে ইনিশিয়ালি, সরি, ইনিশিয়ালি যেটা ফেস করে সেটা হচ্ছে, এটা মূলত খুঁজেই পায় না যে কোনটা আমার স্টেট তৈরি, মানে কোনটা স্টেট বা কোনটা আমার ডাটা। ঠিক আছে, আর রেন্ডারিং এর বিষয়টা, কোনটা প্রপস পাস হচ্ছে, কিভাবে পাস হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে একদম বিগিনার হিসেবে খুবই প্রবলেম। মানে আমার ক্ষেত্রেও যদি বলি, আমি যখন প্রথম প্রথম শুরু করছি, আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম যে কোথায় আমি স্টেট ডিফাইন করব, কোথায় স্টেট ডিফাইন করব না। এটা একটা বিগিনারদের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, বা কোন কাজের জন্য আমার স্টেট প্রয়োজন হবে বা কোন কাজের জন্য প্রয়োজন হবে না, কেন আমি প্রপস দিব, কেন আমি প্রপস পাস করব না, কেন আমি কনটেক্সট এপিআই যাব, এই জিনিসগুলো একদম বিগিনার হিসেবে প্রথম প্রথম এটা সমস্যা হয়। সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে আমি যদি বলি, আহ, এটা কয়েকটা দিন লেগে থাকলে মোটামুটি একটা আইডিয়া চলে আসে। ঠিক আছে। And I guess a big part is যে কোডিং শেখার ক্ষেত্রে, ওয়েব ডেভেলপমেন্ট শেখার ক্ষেত্রে we have seen a lot of learners যে ওদের আসলে শেখার ক্ষেত্রে ডেডিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। সো অনেক সময় দেখা যায় অনেক লার্নাররা ঝরে পড়ে অ্যান্ড they don't want to come back. So that's why I guess dedication and ওই ওয়ার্ক এথিক নিয়ে আসলে শেখার যে ব্যাপারটা আছে সেটা ইনশিওর করা খুবই ইম্পর্টেন্ট। সো এই ক্ষেত্রে ভাই লার্নারদের প্রতি আপনার আপনার যদি কোনো অ্যাডভাইস থাকে যে ওয়েব ডেভেলপমেন্ট অথবা কোডিং শেখার ক্ষেত্রে দ্য রোল অফ ডেডিকেশন অ্যান্ড এই ডিফিকাল্ট টপিকগুলো ট্যাকেল করার ক্ষেত্রে আপনার যদি কোনো টিপস এন্ড ট্রিক্স থাকে, সেটা যদি একটু বলতেন ভাই। ডিফিকাল্ট টপিক থেকে একদম বিগিনার হিসেবে শুরু করতে গেলে বা ওয়েব ডেভেলপমেন্ট যদি আপনি শিখতে আসেন, সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে ভাই আপনার প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে। যদি ধৈর্য যদি না থাকে, তাহলে এই ক্যারিয়ার আপনার জন্য না। এটা আমি অনেকবার বলছি, আমার স্টুডেন্টদের আমি বারবার বলি যে পৃথিবীতে অনেক ক্যারিয়ার আছে, শুধু যে ওয়েব ডেভেলপমেন্টকে আপনার ক্যারিয়ার হিসেবে লাইফ লিড করতে হবে এমন না। আপনার যদি কোডের প্রতি প্যাশন থাকে বা ইচ্ছা শক্তিটা যদি মনের ভেতর থেকে আসে, তাহলে আমি আপনাকে বলবো যে ওয়েলকাম। যদি এখানে একটা জিনিস আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে, এটা লার্নারদের সমস্যা না, এটা আমাদেরই সমস্যা, আমাদের কমিউনিটির এক্ষেত্রে ইয়ে আছে বাইরে। যেমন অনেকে যে জিনিস চিন্তা করে, মানে এটা আমার পার্সোনাল মতামত, সেটা হচ্ছে মানে বর্তমান প্রেক্ষিতে যেটা হয় আর কি, সেটা হচ্ছে যে আমরা পৃথিবীতে বিভিন্ন কাজ তো আমরা করি বা বিভিন্ন কাজে সফল হই, সাকসেস হই। অনেকে চিন্তা করে কি, আমার দ্বারা পৃথিবীতে কোনো কাজ হচ্ছে না, আমি জব পাচ্ছি না, হ্যান পাচ্ছি না, ত্যান পাচ্ছি না, তাইলে মনে হয় যদি আমি একটা কোর্স করতে পারি, তাহলে মনে হয় কোর্সটা 6 মাস কমপ্লিট করার পরে আমি মনে হয় বিশাল টাকা ইনকাম করতে পারবো।
কিবোর্ডে মনে হচ্ছে 2-3 টাচ করলে বা 2-3 গুঁতা দিলেই মনে হয় ডলার বের হয়ে আসবে, ঠিক আছে? এই ধরনের ভুল ধারণা যদি থাকে তাহলে আমি বলবো ভাই আপনি ভুল পথে আছেন, এরকম কিছুই না। আর যদি বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্টে ক্যারিয়ার করতে চান, প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে এবং প্রচুর পড়ার অভ্যাস থাকতে হবে। এবং পড়ার অভ্যাস বলতে প্রচুর পরিমাণে ডকুমেন্টেশন পড়তে হবে। দেখা যাচ্ছে একটা সমস্যা আপনি ফেস করতেছেন, এই সমস্যাটা নিয়ে এমনও হইতে পারে যে ওই সমস্যাটা সলভ করার জন্য আপনার 2 দিনও সময় লেগে যেতে পারে। এই যে ধৈর্য, এটা তো আপনার থাকতেই হবে, এছাড়া মনে হয় না যে আপনার পক্ষে একজন ডেভেলপার হওয়া পসিবল। আর আরেকটা কথা, সেটা হচ্ছে ডকুমেন্টেশন পড়ার অভ্যাস যদি না থাকে তাহলে আপনার জন্য ডেভেলপমেন্ট ক্যারিয়ারটা ইনিশিয়ালি যাত্রা শুরু করলেও কিন্তু লং টার্মে আপনি টিকতে পারবেন না মার্কেটে। কারণ আজকে আপনি রিয়াক্ট নিয়ে আছেন, ভালো কথা, হ্যাঁ আপনি রিয়াক্টে ভালো কাজ বাজ করতেছেন, 2 দিন পরে তো রিয়াক্টের পপুলারিটি কমে যেতেই পারে, তখন আপনি কি করবেন? তখন কি আপনার এখানেই আপনার যাত্রা শেষ করে দিবেন? না, সেক্ষেত্রে কি হবে, আপনাকে আবার পড়াশোনা করতে হবে। সেক্ষেত্রে হয় কি, ওই যে যে বললাম যে পড়ার ইচ্ছা যদি থাকে, যে একটা ফ্রেমওয়ার্ক বা একটা ল্যাঙ্গুয়েজ যদি আপনি শিখে ফেলতে পারেন, মোটামুটি দেখা যাচ্ছে এখন রিয়াক্টে আছেন, আপনি 2 দিন পরে ভিউতে জাম্প করতে পারেন, এক্ষেত্রে খুব বেশি সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? বিগিনারদের জন্য আমার একটাই সাজেশন, সেটা হচ্ছে যদি আপনি রিয়াক্ট ডেভেলপার হিসেবে ক্যারিয়ার করতে চান, বা আমি যদি বলি যে ওয়েব ডেভেলপার হিসেবে যদি আপনি ক্যারিয়ার করতে চান, আপনাকে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা মোটামুটি ভালোভাবেই শিখতে হবে। Awesome, ভাইয়া। And I guess thanks for the honest truth, ভাইয়া। I guess অনেকের মিসকনসেপশন হয়তো ক্লিয়ার হয়েছে এই অ্যান্সারটা দিয়ে। এন্ড ভাইয়া আমাদের রিয়াক্টের একটা কোশ্চেন গ্যাপ গিয়েছিল, সো উই উইল গেট ব্যাক টু দ্যাট কোশ্চেন, দ্যাট ইজ লাইক ভার্চুয়াল ডম এর ব্যাপারে যদি আপনি কিছু বলতেন ভাইয়া, ভার্চুয়াল ডম জিনিসটা কি এন্ড রিয়াক্টে এটা কিভাবে কাজ করে, সো এটার ব্যাপারে আপনার কি মতামত? আচ্ছা, ভার্চুয়াল ডম এর বিষয়টা আমি হয়তোবা মাঝে এক্সপ্লেন করে দিয়েছি। সেটা হচ্ছে ওই যে যেটা বললাম, যে অরিজিনাল যে ডমটা আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে যখন একটা ওয়েবসাইট ডেভেলপ করি, এই ওয়েবসাইটটা যে এইচটিএমএল সিএসএস এর কোড গুলো আমরা যে ব্রাউজার দিয়ে এই ওয়েবসাইটটা রান করে থাকি, এই ব্রাউজার এই এইচটিএমএল সিএসএস দিয়ে সে তার মতো করে একটা ডম তৈরি করে। এরপরে আমরা কি করি, এই যে ডম নোড গুলো বা ডম এলিমেন্ট গুলোকে আমরা জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে এটাকে পরিবর্তন করি। অর্থাৎ ডেভেলপার বাইরে থেকে, অর্থাৎ কোডটা অলরেডি ব্রাউজারে রেন্ডার হয়ে গেছে এবং আমি আমার কম্পিউটার স্ক্রিনে সেটাকে দেখতে পারতেছি, ইউআই ভিজুয়াল মানে ইউআইটা কেমন হচ্ছে কিনা পুরোটা দেখতে পারতেছি। দেন এরপরে ইউজারের ইন্টারাকশন বলতে কি বোঝায়, ইন্টারাকশন বলতে বোঝায় কোথাও ইউজার একটা বাটনে ক্লিক করলো, সাইন আপ বাটনে ক্লিক করলো, বা কোথাও একটা ক্লিক করলো পপ আপ হয়ে মডেল ওপেন হলো। এই যে যে কাজগুলো, এগুলো সরাসরি আমরা কি করি, জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা দিয়ে এটা সরাসরি ওই ডম এলিমেন্টটাকে মডিফাই করি, ঠিক আছে? এখন যে সমস্যাটা হয় ডেভেলপার হিসেবে, এই ডম এলিমেন্টটা অ্যাক্সেস করা বা জাভাস্ক্রিপ্ট দিয়ে এগুলো করাটা একটু প্রবলেমেটিক, যেটা আসলে আমরা ডেভেলপাররা ওই প্রবলেমের ভিতরে যেতে চাই না। প্রবলেমেটিক বলতে না, মানে একটু কষ্টসাধ্য বা একটু সচেতন হয়ে এই এটা পরিবর্তন করতে হয় যেন পারফরমেন্সে কোনো সমস্যা না হয়। এখন সেক্ষেত্রে কি করে রিয়াক্ট, কি করে রিয়াক্ট হচ্ছে এই যে যে ডমটা, অর্থাৎ অরিজিনাল যে ডমটা তৈরি হয়, সেই ডমের একটা কপি, অর্থাৎ রিপ্লিকা কপি সে রিয়াক্ট নিজের লাইব্রেরির ভিতরে আমাদের এটাকে বানিয়ে দেয়, ঠিক আছে? এরপরে আমরা ডেভেলপাররা কি করি, আমরা রিয়েল ডমে কাজ করি না, আমরা সবসময়ের জন্য কাজ করি এই যে রিয়াক্ট, যে ভার্চুয়াল যে ডম বা এক্সট্রা একটা ডম আমাকে তৈরি করে দিল, এই ডমটা আমাদের উপর দিয়ে দেয় বা আমাদের উপর ছেড়ে দেয়, যে বলে যে তুমি ডেভেলপার, তুমি এই ডম তোমার তোমার মতো করে তুমি পরিবর্তন করো, ঠিক আছে? তুমি তোমার মতো করে পরিবর্তন করো। তখন দেখা যাচ্ছে আমরা আমাদের মনের মাধুরী মিশাই এই ডম পরিবর্তন করি, কিন্তু এই যে যে কি কি পরিবর্তন করলাম এটা রিয়াক্ট ট্র্যাক রাখে, যে আমি কি কি পরিবর্তন করলাম। এরপরে রিয়াক্ট তার নিজস্ব টেকনোলজি দিয়ে, এখানে হচ্ছে ডিফিং অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদমের মাধ্যমে সে এটাকে সব থেকে পারফরমেন্স ওয়েতে, মানে কতটা কম ডম অ্যাক্সেস করে এটাকে ইউজারের কাছে পৌঁছানো যায়, সেটা রিয়াক্ট নিজেই করে দেয়, ঠিক আছে? এই যে যে এক্সট্রা যে আমাকে যে একটা ফ্যাসিলিটিস দিল, অর্থাৎ রিয়েল ডমের বাইরে সে আমাকে যখন একটা ড্রাফট ডম দিল, এই ডমটাকেই আমরা আসলে বলতেছি ভার্চুয়াল ডম। Awesome, I guess virtual DOM নিয়ে যাদের confusion ছিল, this answers clarifies all of your doubts. So next, ভাই, I guess the most awaited part, that is like job market of React developers. So কোনো কিছু শেখার আগে আপনি যেমনটা বলেন ভাইয়া, সবাই জব মার্কেট অ্যানালিসিস করতে চায়, ফিউচার কিরকম সেটা
অ্যানালিসিস করে তারপরে শিক্ষার সিদ্ধান্ত নেয়। সো ভাই আমরা আসলে দুইটা পার্টে ডিসকাশনটা করতে চাই, যে বাংলাদেশে লোকালি জব মার্কেটের কি অবস্থা, অ্যান্ড গ্লোবালি যদি চিন্তা করি ভার্চুয়াল জবস, ফ্রিল্যান্সিং, আমরা আই গেস ওয়ান বাই ওয়ান ডিসকাশন করতে পারি এই ব্যাপারে, যে রিয়াক্ট ডেভেলপারদের লোকাল এবং গ্লোবাল অপরচুনিটিস কিরকম। সো এই ব্যাপারে ভাই আপনার ডিটেইল অ্যান্সার কি হবে? এখন জবের ক্ষেত্রে ডিপেন্ড করে ভাই, আমি মানে আমার ফ্যাসিলিটিসটা কোথায় আছে। মনে করেন আমি যে সবসময়ের জন্য রিয়াক্টের কথা বলবো এরকম না, মার্কেটে অনেক টেকনোলজি আছে। আপনি যেটাতে আপনি কাজ শিখলে সহজে দেখা যাচ্ছে আপনি জবটা পেতে পারেন, বা আপনার সাপোর্টটা আপনি ভালো করে পাবেন। মনে করেন আপনার এক বড় ভাই, সে মনে করেন অন্য একটা ফ্রেমওয়ার্কে কাজ করে বা ভিউতে কাজ করে, আপনি আপনার কাছে যদি মনে হয় যে তার মাধ্যমে আপনি কোনো কিছু একটা জব সাপোর্ট বা কি বলবো বা তার হেল্পটা পান, মানে সহজ কথা হচ্ছে যেখানটায় আপনি আপনার আশেপাশে কমিউনিটিতে দেখেন সেক্ষেত্রে কার কাছ থেকে বা কিভাবে জব মার্কেটে অ্যাভেলেবেল বেশি, বা কোন জবগুলো মার্কেটে বেশি দেখা যায়, সেই ক্ষেত্রে চুজ করা যায়। সেই দিক দিয়ে চিন্তা করলে জব মার্কেটে, এবং সেটা লোকালি বলেন আর গ্লোবালি বলেন, যে ক্ষেত্রেই বলেন না কেন, রিয়েক্টর জবের যে ডিমান্ডটা এটা মার্কেটে হিউজ আছে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি মোটামুটি যদি শেখা শুরু করেন, এদের কমিউনিটি সাইজ বড় আছে, আশেপাশে যে কেউ শুনলেই আপনি মোটামুটি একটা বেটার একটা আইডিয়া পেয়ে যাবেন আর কি রিয়াক্টের ক্ষেত্রে। ঠিক আছে, মানে জবের কথা বললে ভাই রিয়াক্ট এগিয়েই থাকবে, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন। ঠিক আছে। আচ্ছা ভাই, আই গেস ভাই আর একটু ডিটেইলে যদি যাই, যে লোকালি যদি জব হান্টিং এর কথা বলি রিয়াক্ট ডেভেলপারদের ক্ষেত্রে, সো তাদের আসলে কিরকম কিরকম রোলে অ্যাজ এ বিগিনার জয়েন করতে পারবে, কোন কোন কোম্পানিতে, কি কি ইন্ডাস্ট্রিতে কিরকম জব রয়েছে। সো জব মার্কেটের ব্যাপারে যদি একটু আইডিয়া দিতেন টু দ্য আর্লি লার্নার্স, যে তারা আসলে রিয়াক্ট শিখে কিরকম জব পেতে পারে, কিরকম ডেজিগনেশন, কিরকম ইন্ডাস্ট্রিতে কিরকম কাজ করতে পারে, এই ব্যাপারে আপনার ওপিনিয়ন কি থাকবে? সত্যি কথা বলতে কি, একটা কোম্পানিতে যখন হায়ারিং হয়, ঠিক আছে, তারা যখন তাদের রোলটাতে নিবে, তারা তো ডিপেন্ড করেই নেয় যে আসলে আমার এই রোলের জন্য কেমন একজন ডেভেলপার দরকার। সে ওখানে স্পেসিফিক উল্লেখই করে দেয় যে আপনার এক্সপিরিয়েন্স লেভেল কত হতে হবে। এখন আপনি রিয়েক্ট হিসেবে শিখলে আপনি বিভিন্ন জায়গায় ইন্টার্ন বা ইনিশিয়ালি জবের ক্ষেত্রে আপনি অনেক ফ্যাসিলিটিস আর কি পাবেন আর কি। এছাড়া রিয়েক্ট ভালো করে শিখলে ভাই মার্কেট প্লেস তো আছে, যদি লোকালি না পান আপনি মার্কেট প্লেস ফ্রিল্যান্সিং করে লাইফ লিড করে দিতে পারবেন আর কি। মানে জব নিয়ে চিন্তা করতে হবে না, মানে সেটা হচ্ছে কি ভাই, আমি যেটা মনে করি, আপনি যদি স্কিল হন, ভালোভাবে যদি স্কিল ডেভেলপ করতে পারেন, জব নিয়ে আপনার আশা করি টেনশন করতে হবে না। ঠিক আছে। আর সর্বোপরি যে বিষয়টা সেটা হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে তো একজন সৃষ্টিকর্তা আছে, আপনার কপালে কি লিখে রাখছেন সেটা তো তার উপরেই ডিপেন্ড করে। তবে আমার রিকমেন্ডেশন, এই জবের চিন্তা আরেকটা যে বিষয় বিগিনাররা যে ভুল করে থাকে, মানে বিগিনার বলতে আমিও ভাই অ্যাকচুয়ালি আমিও বিগিনার, ঠিক আছে, খুব বেশি যে হাই লেভেলের ডেভেলপার এমন তো না। সেক্ষেত্রে আমি নিজেও এই সমস্যাটা ভুগছি। যখন লার্নিং করতাম, লার্নিং এর সময় আমি সবসময়ের জন্য আর্নিং এর চিন্তা করতাম, যেটা আমাকে প্রচুর সময়, মানে আমি আমার লাইফ থেকে অন্তত 1 থেকে 2 বছর সময় এইভাবেই মানে ইয়া করছি। মানে আমার কথা হচ্ছে ভাই, যখন আপনি লার্নার আছেন, অর্থাৎ লার্নিং এর সময় আর্নিং এর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, তাইলেই আপনার পিওর লার্নিংটা হবে। ওই অল অফ দা শেষ কথা সেটা হচ্ছে আপনি স্কিল ডেভেলপ করেন, জব মার্কেটে অনেক অ্যাভেলেবেল আছে, এবং জবে যারা হায়ার করে তাদের একটা কমপ্লেন, সেটা হচ্ছে তারা যোগ্য লোক পায় না, আর আমরা বলি আমরা জব পাই না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এক্স্যাক্টলি ভাই, আই গেস ভাই লাস্টলি আমরা একটা জিনিস ডিসকাস করতে পারি, যে রিয়াক্ট ডেভেলপারদের ক্যারিয়ার ট্র্যাকটা যদি আমরা চিন্তা করি। সো আপনি বললেন ইন্টার্ন অ্যান্ড ইনিশিয়াল জুনিয়র ডেভেলপার এরকম টাইপের ডেজিগনেশন থাকে, বাট আমরা যদি 2 to 3 to 5 years ডাউন দ্য রোড, যদি আমরা লেটস সে 10 years ডাউন দ্য রোড, আমরা যদি ক্যারিয়ার ট্র্যাকটা চিন্তা করি রিয়াক্ট ডেভেলপারদের, মোস্ট প্রবাবলি ইট উইল বি আ ডিফারেন্ট ইন দ্য কামিং ইয়ার্স। দেন এগেন ভাই, এখন যদি বলতে হয় যে ক্যারিয়ার ট্র্যাক, ক্যারিয়ার গ্রোথটা কিরকম, অপরচুনিটি কিরকম, সো এটা যদি স্টেপ বাই স্টেপ একটু বলতেন, যে রিয়াক্ট ডেভেলপারদের ক্যারিয়ার ট্র্যাকটা কিরকম, ফিউচার অপরচুনিটি কিরকম, এটা একটু যদি সামারাইজ করে বলতেন। হ্যাঁ, ফিউচার বলতে আপনি, মানে এখানে ফিউচার বলতে কি, আপনি যত ভালো শিখবেন আপনার প্রতিষ্ঠানে আপনি তত হাই লেভেলের দিকেই থাকবেন। ঠিক আছে, এজন্য ভাই একটাই কথা, স্কিল হইতে হবে। ঠিক আছে, যে কোনো একটা, সেক্ষেত্রে আপনার কেরিয়ার নিয়ে চিন্তা করা লাগবে না। আপনি যদি ভালো স্কিলফুল হন, দেখবেন আপনি ভালো একটা পজিশনে টপ লেভেলেই চলে যেতে পারবেন। ঠিক আছে। awesome, that's very straightforward and I guess accurate answer.
যে কোনো কিছু শেখার ক্ষেত্রে আই গেস ভ্যালুটা ক্রিয়েট করাটা ইম্পর্টেন্ট, অ্যান্ড দেন the growth, the money, everything comes as a byproduct of that value. So I guess this wraps up everything that we needed to know for this session on front-end library React এর জন্য. সো রিয়াক্ট এজ এ ফ্রন্ট-এন্ড লাইব্রেরি ব্যাপারে এই সেশনটা আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড আমাদের মার্নস্ট্যাক ক্যারিয়ার প্যাথের রেজিস্ট্রেশন কিন্তু লাইভ চলছে ওয়েবসাইটে। ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স. The registration for Masterstack Career Path is still going on, and we have amazing support instructors. As you can see, Shumon Baribha is with us today. He has shared his details and insights on React as a front-end library today. So I hope you have enjoyed this session today, everyone, dear audience. Thanks for listening to us. And Bhaiya, Shumon Baribha, I guess the last question from our side is like, আপনার যদি ফাইনাল কোনো টেকঅ্যাওয়েজ অর লেটস সে ওপিনিয়ন থাকে টু দ্য আর্লি লার্নার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স লার্নার্স অ্যাজ ওয়েল, যে যারা নাকি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায়, রিয়াক্ট শিখতে চায়, তাদের উপর যদি ফাইনাল কোনো মেসেজ থাকে, ইউ ক্যান শেয়ার ইট রাইট অ্যাওয়ে। ফাইনাল মেসেজ বলতে, যদি কারো যদি মনে হয় যে আমাকে শিখতে হবে বা কেরিয়ার হিসেবে আমি ওয়েব ডেভেলপমেন্ট হিসেবে আমি কেরিয়ারটা নিতে চাই, আমি বলবো আপনি রাইট নাও শুরু করে দেন। সময় নষ্ট করে কোনো লাভ নাই, কারণ এই সময়টা আপনি যত চিন্তা করবেন আপনি আপনার লাইফে তত পিছায় যাবেন। ঠিক আছে, এবং ট্রুলি অনেস্ট, আপনি যদি আপনার মনের ভিতরে ইচ্ছা থাকে, তাহলে আমি বলবো যে আপনি যে কোনো ভাবে ট্রাই করেন। অন্তত 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস ট্রাই করেন, 6 মাস ট্রাই করেন। তারপরে যদি মনে হয় যে না আমার দ্বারা এটা হচ্ছে না, তাহলে ভাই গো ফরওয়ার্ড টু অন্য কেরিয়ার। ঠিক আছে। Exactly, I guess learning এর ক্ষেত্রে dedication and hard work, determination, resilience plays a big part, and web development is no exception. And thanks a lot, Bhaiya, Shumon Bhaiya. Shumon Bhaiya is the support instructor for our Masterstack Career Path. So you can check out Masterstack Career Path from our website, interactivecareers.com. So that's all from our end for this live session. Share your thoughts in the comment section below, and for more live sessions like this, useful live sessions like this, you can reach out to us. We will get back to you on the next live session. And till then, take care. Allah Hafiz. And Shumon Bhaiya kaছ থেকে we have to take our leave right now, but hopefully we will see him in the future. So thanks a lot, everyone, for joining with us today. Shumon Bhaiya, take care, and this is goodbye from us. ওকে ভাইয়া, ভালো থাকবেন। Allah Hafiz. Take care. ওকে ভাইয়া।